ট্রাম্পের এই যুদ্ধবিরতি কি আসলে ছলচাতুরি কোনো? ট্রাম্পের ধন্যবাদ আপনাকে। ট্রাম্পের অনেক কিছুই ছলচাতুরি ছিল, যেমন 2 সপ্তাহ সময় চেয়ে সে হঠাৎ করে একটা বিশ্বাসঘাতকতা করে বসলো। তবে এই বিষয়টা আমার কাছে মনে হয় না যে কোনো ছলচাতুরি। ট্রাম্প খুবই একটা ভয়াবহ মানসিক চাপে চলে গিয়েছে। আমার মনে হয় গত রাতে যখন ইরান সিদ্ধান্ত নিল যে কাতারে আঘাত করবে, অর্থাৎ গালফ এরিয়াতে আঘাত করবে, অবশ্য এটা বলা হয় এটাও নাকি আগে থেকে জানানো ছিল, কিন্তু এর অর্থনৈতিক ইমপ্লিকেশন মধ্যপ্রাচ্যের জন্য ভয়াবহ। পুরা ট্যুরিস্ট ইন্ডাস্ট্রি, তারপর কমিউনিকেশন মেকানিজম, তেলের যে রাস্তা, সব এফেক্টেড হয়ে যেত, অর্থাৎ গ্লোবাল ইকোনমিকে ক্ষতিগ্রস্ত করত। কালকেই ট্রাম্প, আমার মনে হয় তার অ্যাডভাইজার্সরা এটা নিশ্চিতভাবে তাকে বুঝিয়েছে যে কোনো অবস্থাতেই আর এই যুদ্ধ কন্টিনিউ করা যায় না। এখন ইরানকে যখন সে পোস্ট দিল যে গড ব্লেস ইসরায়েল, গড ব্লেস ইরান, এটাও সে বলছে, গড ব্লেস আমেরিকা, সেখানে আমরা দেখতে পাই যে ট্রাম্পের উৎকণ্ঠা একটা ভয়াবহ পর্যায়ে ছিল। কেননা তার যে ডোমেস্টিক প্রেশারসগুলো একদিকে যেমন মধ্যপ্রাচ্যের অর্থনীতি, ওয়ার্ল্ড ইকোনমিকে ক্ষতিগ্রস্ত করবে যদি 2 দিন বা 3 দিনও চলে, এই ইরান যদি আমেরিকান আউটপোস্টগুলো সেগুলো খালি করা হয়েছে। কিন্তু কথা হচ্ছে যে আপনি তো প্লেনগুলো সরায় ফেললেন, দ্যাট ইজ নট দ্য রিয়েল থিং। দ্য রিয়েল থিং ইজ দ্য সিকিউরিটি অফ কমিউনিকেশন, ট্যুরিজম, এবং ধরেন লক্ষ লক্ষ মানুষ ওইখানকার এয়ারলাইন্সগুলো ব্যবহার করে, ওইখানে ব্যবসা বাণিজ্যগুলো 2 দিন, 1 দিন যদি ইরান শুধু এখানে আঘাত করে, তাতেই সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট মারাত্মক হবে। এটা আমার মনে হয় ট্রাম্প বোধহয় সিরিয়াসলি নেয়নি। ইসরায়েলও আমার মনে হয় এটা নেগলেক্ট করেছে তার নিজের স্বার্থে। তার পাশাপাশি ইসরায়েল দেখতে পাচ্ছে যে আপনার যে ইরানের ফরেন মিনিস্টার রাশিয়াতে যাওয়ার ফলে আমার ধারণা যে রাশিয়া টোটাল কমিটমেন্ট করেছে, এবং ইসরায়েল আর ইরানিয়ান এই বম্বার্ডমেন্ট নেয়ার মতো তার শক্তি ছিল না। কেননা ইরানে হিউম্যান লাইভস, ইসরায়েলে হিউম্যান লাইভস অত্যন্ত সেন্সিটিভ বিষয়, এবং এখানে যদি আপনার হাইপারসনিক অ্যাটাক হয়ে থাকে, ইন্টারসেপশনের মাত্রাও ইসরায়েলের কমে যাচ্ছিল। প্রচণ্ড কস্টলি ইন্টারসেপশন করা, এবং এখানে মার্কিন যুক্তরাষ্ট্র সামান্য ইঙ্গিত দিলেও ইসরায়েলকে থেমে যেতে হবে, কেননা আমেরিকান সাপ্লাইজ না থাকলে ইসরায়েল শেষ হয়ে যাবে একেবারে। থার্ডলি আমার মনে হয় ট্রাম্প দায়বদ্ধ কংগ্রেসের কাছে। কংগ্রেসের চাপ ছিল, যেটা আমার ভাই বলছিলেন কিছু ব্রেকের সময়, যে এটা অবৈধ কংগ্রেসের অনুমতি ছাড়া যুদ্ধ ঘোষণা করা, এবং এটা আমেরিকান কনস্টিটিউশনেও এই বিধান রয়েছে, যদিও অতীতে এটা ভঙ্গ করা হয়েছে। বেশি দিন তার পক্ষে কখনো সম্ভব হতো না এইভাবে কংগ্রেসের অভিমত ছাড়া এই যুদ্ধ চালিয়ে যাওয়া। জি স্যার। স্যার, আমি একটু আজকে যুদ্ধবিরতির ইস্যু নিয়ে একটু কথা বলতে চাই। আজকে যুদ্ধবিরতির পরে একটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা সম্পূর্ণ মিথ্যা দাবি করে প্রতিবেদন করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর বা IRGCর সাথে সম্পর্কিত ফার্স্ট নিউজ এজেন্সি। তারা বলছে ইরান এখনও কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক যুদ্ধবিরতির প্রস্তাব পায়নি। আমরা যেটি জানি যে যুদ্ধবিরতি করতে গেলে দুটি দেশের মধ্যে একটি সম্মতি দরকার হয়, কিন্তু ইরান বলছে তারা কোনো ধরনের কোনো প্রস্তাব এখনো পর্যন্ত পায়নি। সেক্ষেত্রে সেই জায়গায় একটি দেশের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প কিভাবে বলতে পারেন যে আসলে 2 দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে? দেখেন, ইসলামী রেভলিউশনারি গার্ডের কমান্ডারের বক্তব্য, এটা আন্তর্জাতিক যে কূটনীতির যে নিয়ম ও যুদ্ধ পরিচালনার যে সংস্কৃতি, সেখানে একমাত্র সরকার প্রধান ও তারপরে সেনাবাহিনী প্রধান ও পররাষ্ট্রমন্ত্রী, এরাই কিন্তু অথরাইজড। এখন ইসলামী রেভলিউশনারি গার্ডের যে বক্তব্য, সেটা ডেফিনেটলি এটা একটা ইন্টারনাল সামরিক সংস্কৃতির একতাবদ্ধ রাখার ইন্টারনাল কনজামশনের জন্যই আমার মনে হয় বলা হয়েছে। অফিসিয়ালি এর বাইরে আপনি যাদের কথা বললেন তারা কিন্তু এখনো পর্যন্ত আমাদেরকে নিশ্চিত করেনি যে আসলে কোনো প্রস্তাব তারা আনুষ্ঠানিকভাবে পেয়েছে। আমি যতদূর টেলিভিশন কভারেজ দেখলাম,
CNN এবং স্পেশালি আল জাজিরার কভারেজে এটা আমার মনে হয় সার্কামস্টান্সিয়াল এভিডেন্সগুলো ইঙ্গিত দিচ্ছে যে ইরান যুদ্ধ চালিয়ে যাওয়ার ব্যাপারে তার যদি ইসরায়েল থামায়, এটা কিন্তু বলেছে যে ইসরায়েল যদি থামায় নিশ্চিতভাবে তাহলে আমরা সিজফায়ার মেনে নেব। এটাই হচ্ছে অথরিটেটিভ পজিশন এবং এটা আই ফুললি এগ্রি যে ইসলামী রেভলিউশনারি গার্ডের বক্তব্য ছিল বলেই হয়তো ওই 2টা মিসাইল উড়েছে। তবে প্রাথমিক পর্যায়ে যে কনফিউশনটা, এই কনফিউশনটা হচ্ছে বিশ্বাসঘাতকতার ভয়। কেননা ইরান একেবারেই আস্থা রাখতে পারে না মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কথায়, এবং স্পেশালি যে ইসলামী রেভলিউশনারি গার্ড হচ্ছে সবচেয়ে হকিশ ও কনজারভেটিভ আপনার যে পাওয়ার স্ট্রাকচার, এবং ওদের হাতেই ইরান। আমার মনে হয় এটা বিশ্বাসযোগ্যতার পয়েন্ট অফ ভিউ থেকেই কথাগুলো বলেছে। আমরা হয়তো আগামী ঘন্টাগুলোতে এই আজকের দিনেই আরও সাবস্টেন্সিয়াল হয়তো শুনতে পাবো। বিচ্যুতি ঘটবেই। আমার মনে হয় সিজফায়ার ব্রেকের ঘটনা তো ইরান ইসরায়েল কেন, অন্যান্য যুদ্ধগুলোতেও, আঞ্চলিক যুদ্ধগুলোতে প্রায়ই ঘটে থাকে, এবং এটা তো প্রথম। ইসরায়েলকে ধ্বংস করার প্রচুর কারণ রয়েছে ইরানিয়ান নেতৃত্বের ধ্বংসাত্মক পথে যাওয়ার। তবে আমার ধারণা যে রাশিয়া আর চীন মিলে যে প্রচণ্ড কমিটমেন্ট করে যাচ্ছিল, সেটা একটা শক্তিশালী নিবারক হিসাবে হয়তো এমার্জ করেছে, এবং মানে বাস্তবতার পরিণতিগুলোই কালকে মনে হচ্ছিল একটা বিশ্বযুদ্ধের অবতারণা হবে কিনা এরকম প্রশ্ন ছিল। কাল রাত পর্যন্ত মনে হচ্ছিল যে এই যুদ্ধে বিস্তৃতিটা এখন অনিবার্য, বোধহয় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। কিন্তু ওই প্রেশারটা ছিল বলেই বোধহয় ট্রাম্প এত সিরিয়াসলি রিয়্যাক্ট করেছে যে এই বোঝা তো আমি নিতে পারবো না, আমি যতদূর গিয়েছি সেখান থেকে আমাকে ফেরত আসতে হবে, এবং যতদূরে আমি অ্যাকশনস নিয়েছি এই যে 3টা প্ল্যান্টে আর ইরানিয়ান বেসগুলার যে ধ্বংসলীলা হয়েছে, এরপর আরও বেশি এগুলো হয়তো ট্রাম্পকে অনেক বড়। আজকে একটু পিছনে যেতে চাই যে যুদ্ধটা আসলে কেন শুরু করতে হলো, মানে দুই দেশের মধ্যে সংঘাতটা কেন, এবং এটার সঙ্গে যুক্তরাষ্ট্রকেও কেন জড়িয়ে পড়তে হলো শেষ পর্যন্ত? এটা অনিবার্য ছিল আমার মনে হয়। মধ্যপ্রাচ্যে অনেক আগে থেকেই ইসরায়েলের অবজেক্টিভ ছিল যে শেষ পর্যন্ত তাদের যে প্রাচীন ঐতিহাসিক ব্যাখ্যা জুডায়া ও সামারিয়া, একজন ইসরায়েলি হাউসওয়াইফ পরশু রাত্রে যখন অনেক ধনী ইসরায়েলিরা পালিয়ে যাচ্ছে সাইপ্রাসে, ওই ধনী হাউসওয়াইফ, একজন সামান্য ধনী না, মধ্যবিত্ত হাউসওয়াইফ বলছে যে এখন আমরা ইরানকে পরাজিত করতে পারলেই আমরা জুডিয়া সামারিয়া বা বৃহত্তর ইসরায়েলের স্বপ্ন পালিত করব। প্রচুর ইহুদি এসছে বিদেশ থেকে যারা মনে করে আলটিমেটলি এই মধ্যপ্রাচ্যের সিরিয়া, লেবানন, তারপর ইরাক, এই অঞ্চলগুলো মিলে সহজেই তারা ইভেনচুয়ালি এক্সপ্যানশন করবে, এবং ফিলিস্তিন রাষ্ট্রটার ধারণাকে তারা টোটালি প্রত্যাখ্যান করে। এবং এই কারণে আমরা দেখতে পাই যে ইরানের যখন এমন একটা পরিস্থিতি যে সে এই অস্ত্রায়নের চূড়ান্ত পর্যায়ে আসতে খুব বেশি সময় নেই। অনেকে বলে যে পরমাণু বোমার কথা, বোমার ওয়েপনাইজেশন, মানে একটা তো হচ্ছে কি জানি বলে ওইটাকে পিউরিফিকেশন, সেন্ট্রিফিউজেস না, ওই যে আপনার ইউরেনিয়ামের এনরিচমেন্ট অফ দ্য ইউরেনিয়াম। তারপরে এখন এনরিচমেন্টের প্রক্রিয়া এনিবডিজ গেস, কেউই সঠিক বলতে পারছে না। পাকিস্তানিরা বলছে যে একদম দ্বার প্রান্তে চলে আসছে, 1 মাসে ঘটবে। জানেন কয়দিন আগে আর্থকুয়েক হয়ে গেল 5 স্টেজে, অনেকেই ধরে নিয়েছে যে এখানে টেস্ট করে ফেলছে। এখন কতটুকু আমার মনে হয় না করেছে, তাহলে আমেরিকান জিওলজিক্যাল সার্ভেতে ধরা পড়তো। তবে এখন ইসরায়েল মনে করে যে এই চূড়ান্ত পর্যায়ে একে থামাতে হবে, কিন্তু ইসরায়েল কখনো এটা চিন্তা করে দেখে নাই সিরিয়াসলি যে তুমি এই বম্ব করলে ডিপ আন্ডারগ্রাউন্ড বম্বিং করলেই কি থেমে যাবে? ইউ ক্যানট স্টপ নলেজ।
আপনি ফ্যাসিলিটি ধ্বংস করতে গেলে এই যে আমেরিকান বাম্পার্স এগুলো 200 ফিট যায়, অন্তত অ্যাটলিস্ট মিনিমাম 3 বার একই জায়গায় বোমাগুলো ফেলতে হবে, 200 করে। তারপরেও স্যার, ইরান যদি নিউক্লিয়ার উইপন্স ডেভেলপও করে, তাহলে সেটা ইরানের উইপন্স মানে ধ্বংস করতে হবে কেন? মানে ইসরায়েলের কাছেও তো আছে, সেই ইসরায়েলের ধ্বংস করা হবে না কেন? ইসরায়েল নিউক্লিয়ার মনোপলি বজায় রাখতে চায়। তারা চিন্তা করে দেখে যে যদি ইরানের হাতে নিউক্লিয়ার ওয়েপন্স একবার এসে পড়ে, তাহলে ইসরায়েলের যে গ্র্যান্ড ডিজাইন সেটা একেবারেই ধস নেমে যাবে, নাম্বার 1। নাম্বার 2, ইসরায়েলের যে সীমিত সামর্থ্য, আমেরিকান সামর্থ্য যদি কোনো অবস্থায় কোনো দিন থেমে যায়, তাহলে ইসরায়েলের ধ্বংস নিশ্চিত। কেননা ইরানের বিশালত্ব আর আণবিক অস্ত্রায়ন এখানে নিবারক কাজ করবে, যেটা আমরা সাউথ এশিয়াতে দেখি। ইন্ডিয়া পাকিস্তানে কখনো বড় যুদ্ধ হয় না, যাবেও না, কারণ নিশ্চিত ধ্বংস। আণবিক অস্ত্রায়ন দুই পক্ষে থাকলে একটা বড় বেনিফিট হচ্ছে যে আপনি কখনো যুদ্ধের ঝুঁকিতে যাবেন না, একটা ব্যালেন্স থাকে, সীমিত যুদ্ধ হতে পারে। আমরা সাধারণত বলি লো ইন্টেন্সিটি ওয়ারফেয়ার। খুব বেশি হলে আপনি দুই পক্ষের যে ডিরেক্টরস জেনারেলস অফ মিলিটারি অপারেশনস, ডিজিএমও লেভেলে হটলাইন থাকে, এবং এটা পাকিস্তান ভারতে রয়েছে, সোভিয়েত ইউনিয়ন আমেরিকার বেলায় ছিল, এখনও রাশিয়া আমেরিকায় রয়েছে। তারা টেলিফোন তুলে সরাসরি বলবে যে দেখো এই স্টেজে আছে যুদ্ধ, এর চেয়ে বেশি বিস্তৃতি করা উচিত না। অর্থাৎ আপনার ইন্ট্রা ওয়ার ডেটারেন্স বলে একটা টার্ম কাজ করে। যুদ্ধকালীন সময়েও আপনি যোগাযোগ করে একে অপরকে ইনফর্মড রাখবেন। আমরা আলোচনা করছিলাম যে দুই পক্ষই কিন্তু জানিয়ে বোমা বাজি করেছে। এর ইয়ে হচ্ছে যে একদিকে সারপ্রাইজ এলিমেন্ট আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু ধ্বংসের মাত্রায় এটা খুবই গুরুত্বপূর্ণ এখনকার আধুনিক যুদ্ধে, যেটাকে আমরা বলি কোল্যাটারাল ড্যামেজ। মানে লক্ষ্যবস্তুকে আঘাত করতে যে ইনোসেন্ট লাইভস হারায় না, যেন ম্যাস ডিস্ট্রাকশনটা হয়, ম্যাস ডিস্ট্রাকশন যেন না হয়। এই কারণেই কিন্তু আপনার আগে কমিউনিকেশনের ধারণা, আগে থেকে ওয়ার্ন করা, এই সাইকোলজিটা এখন ডেভেলপ করে গেছে। এখন তো আর যুদ্ধ আপনার ওয়েপন্স নিয়ে হয় না, আর বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে সাইবার ওয়ারফেয়ার। আপনি সমস্ত যোগাযোগ, কিছু মাত্রা, অর্থনৈতিক মাত্রা সব বন্ধ করে দিলেন। ইরানের সাইবার ওয়ারফেয়ারের নলেজ অনেক বড়, অনেক বেশি। রাশিয়াও ইরানকে এই ব্যাপারে সহযোগিতা করবে। এই রিসেন্ট ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধেও কিন্তু চীন পাকিস্তানকে সাহায্য করেছে ইন্ডিয়াতে সাইবার ওয়ারফেয়ার যদি হয়, তখন আর ইনফ্যান্ট্রি বলেন, আর্টিলারি বলেন, সাজোয়া বাহিনী বলেন, এগুলো কিন্তু, আমি জানি না, আমার বন্ধু সামরিক বাহিনীর লোক, উনি নিজে বোধহয় সাজোয়া বাহিনীতে ছিলেন, ইনফ্যান্ট্রি ছিলেন। আর এখন বুটস অন দ্য গ্রাউন্ড, এটা এই আমেরিকান ইয়েরা বলছে যে বুটস অন দ্য গ্রাউন্ড আমরা আমেরিকান সোলজার নামবো না, নামার প্রয়োজন নাই। হয় এয়ার ওয়ারফেয়ার যখন অনেক গভীর হয়ে যাবে, তখন ইলেকট্রনিক্স ডিভাইসেস দিয়ে জ্যাম করে দেয়া, জ্যাম করে দিতে গেলে সাইবার ওয়ারফেয়ার। সো এখনকার আধুনিক যুদ্ধ হচ্ছে পিওর নলেজ, একদম সায়েন্টিফিক নলেজ। আপনি বসে বসে অনেক দূর থেকে ইয়ে করতে পারেন। সুতরাং এখানে যে এই ইরানকে আপনার আক্রমণ করে ধ্বংস করতে চেয়েছে, এটা ওই নেতানিয়াহুর রাজনৈতিক অভিলাষ। সে জেলে যাবে জানে করাপশনের দায়ে, এবং বলা হচ্ছে আজীবন ক্ষমতায় থাকার একটি তার প্লট ইরান আক্রমণ করা। তবে এটা আমেরিকানসরা, লার্জার পপুলেশন, এটা কখনো গ্রহণ করেনি। আমেরিকান কংগ্রেসে এই যুদ্ধকে প্রত্যাখ্যান করেছে। রিপাবলিকানসরাও জানে যে এর পরিণতি আমেরিকার জন্য কখনো ভালো হবে না। আমেরিকান নেতৃত্ব পৃথিবীতে তার নৈতিক, যদি কোনো অ্যাটল থেকে থাকে কোনো কিছু, সেটা সম্পূর্ণ চূর্ণ হয়ে যাবে। আমি